অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিশ্বমামা ও নকল ফুল। ঘরে ঢুকেই বিশ্বমামা বললেন, কিসের একটা সুন্দর গন্ধ পাচ্ছি। ছোট মাসি বললে, সে কি, তুই ফুলের গন্ধ চিনিস না? আমেরিকায় গিয়ে কি ফুলের গন্ধ ভুলে গেলি নাকি? ঘরের এক পাশে একটা নিচু টেবিলের ওপর একটা ফুলদানিতে একগুচ্ছ ফুল রাখা আছে, সাদা আর গোলাপি রং মেশা। ফুলদানিটার গায়েও সুন্দর ছবি আঁকা। বিশ্বমামা ভুরু কুঁচকে বললেন, ফুলের এত তীব্র গন্ধ? তবে যে অনেকে বলে আজকাল ফুলের গন্ধ খুব কমে গেছে, গোলাপ ফুলে গন্ধই থাকে না। আমার দিকে ফিরে বিশ্বমামা জিজ্ঞেস করলেন, এগুলো কি ফুলরা নীলু? এই রে, আমি বিপদে পড়ে গেলুম। আমি তো অত ফুল চিনি না। গোলাপ, গাঁদা আর জবা চিনতে পারি বড়জোর। ঘেটু বলে একটা ফুলের কথা গল্পের বইতে পড়েছি, কিন্তু সেটা কীরকম দেখতে জানি না। আমার মুখের অবস্থা দেখেই বিশ্বমামা বুঝে গেলেন। এবার আমার দাদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বেলু, তুই বলতে পারবি? দাদা আমার থেকে অনেক চালাক। সে বললে, ওগুলো কি ফুল নয় তা আমি বলতে পারি। সূর্যমুখী নয়, রজনীগন্ধা নয়, চাঁপা ফুল নয়, কুমড়ো ফুল নয়। ছোট মাসি বলে উঠলেন, ধ্যাত, কুমড়ো ফুল কেউ ফুলদানিতে রাখে নাকি? রাখলেই হয়, কুমড়ো ফুল বুঝি ফুল নয়? কুমড়ো ফুল ভাজা করে খায়, আজই খাওয়ার টেবিলে পাবি। বাহ, কুমড়ো ফুল ভাজা আমার খুব ফেভারিট। বিদেশে আজকাল এঁচোড় আর পোড়ল পর্যন্ত পাওয়া যায়, কিন্তু কুমড়ো ফুল কোথাও দেখিনি। বিশ্বমামা সারা বিশ্ব টহল দিয়ে বেড়ান। অনেক দেশে তাকে বক্তৃতা দিতে হয়। প্রায়ই থাকেন না কলকাতায়। মাঝে মাঝে যখন আসেন, তখন অনেক আত্মীয়দের বাড়িতে তাকে নেমন্তন্ন করে খাওয়ানো হয়। ওর দুই ভাগ্নে হিসাবে নেমন্তন্ন জুটে যায় আমাদেরও। আজ ছোট মাসির বাড়িতে নেমন্তন্ন। সব চেনাশুনো বাড়ির মধ্যে ছোট মাসির বাড়ির নেমন্তন্নই সবচেয়ে বিখ্যাত। 5 রকমের মাছ আর 3 রকমের মাংস তো থাকবেই। ছোট মাসি বললেন, আর কেউ এত সহজে গন্ধ পায় না, বিশ্ব ঠিক গন্ধ পাবেই। ছোটবেলা থেকেই ও এরকম। কত বড় নাক! বিশ্বমামা নিজের লম্বা নাকটার উপর হাত বুলিয়ে বললেন, আমি 1 কিলোমিটার দূর থেকেও যে কোনো জিনিসের গন্ধ পাই। এই গন্ধটা চেনা চেনা লাগছে, কিন্তু এই ফুল আগে দেখিনি। ফুলদানির পাশে সোফায় বসে পড়ে বিশ্বমামা ফুলের তোড়াটা ভালো করে দেখতে লাগলে। ছোট মেশো মুখের সামনে মেলে ধরে খবরের কাগজ পড়ছিলেন। এবার কাগজটা সরিয়ে মুচকি হেসে বললেন, ওটা বিদেশি ফুল। বিশ্ব, তুমি তো অস্ট্রেলিয়া ঘুরে এসেছো, সেখানে দেখোনি? কোনো দেশে গেলেই কি সেখানকার সব ফুল দেখা যায়? অনেক জায়গায় ফুল দেখার সময়ই পাই না। এ ফুল এখানে কোথায় ফোটে? বেশ টাটকা দেখছি, এখনো শিশির লেগে আছে। হর্টিকালচার বাগানে ফোটে, আমাদের বাড়ির ছাদের টবেও ফোটে। মানিকতলায় একটা কারখানাতেও হয়। কারখানায়? ভেতরে বাগান আছে বুঝি? ছোট মেশো হো হো করে হেসে উঠলেন। ছোট মাসিও হাসতে হাসতে বললেন, আজ বিশ্বকে খুব ঠকানো গেছে। তুই বুঝতেই পারলি না বিশ্ব, ওগুলো নকল ফুল। আমি আর বিলুদা একসঙ্গে চেঁচিয়ে উঠলুম। সত্যি বোঝার উপায় নেই। পরীক্ষা করার জন্য আমি একটা পাপড়ি নখ দিয়ে চেপে ধরলুম। আসল ফুল হলে নখের ধারে পাপড়িটা ছিঁড়ে যেত, কিন্তু এর কিছুই হলো না। জলের ফোঁটাগুলো পর্যন্ত নকল। বিশ্বমামা তবু দমে না গিয়ে বললেন, ছোড়দি, তোমার এরকম অধঃপতন হয়েছে? তুমি নকল ফুল দিয়ে ঘর সাজাচ্ছ? ছি ছি। কেন, নকল ফুলের কি দোষ হলো? আজকাল এমন চমৎকারভাবে বানায় যে আসল আর নকলের তফাৎ একটুও বোঝা যায় না। তুইও তো বুঝতে পারিসনি।
ঘরের মধ্যে খানিকটা ফুল থাকলে ঘরটা বেশ উজ্জ্বল দেখায়। রোজ রোজ আর টাটকা ফুল কোথায় পাচ্ছি বলো? আর টাটকা ফুল তাড়াতাড়ি শুকিয়েও যায়, ফেলে দিতে হয়, ফুলদানির জলও পাল্টাতে হয়, অনেক ঝামেলা। এ ফুলের তো জলও লাগে না, দেখতেও খুব সুন্দর। আমি জিজ্ঞেস করলুম, নকল ফুলের তো গন্ধ থাকে না, এই ফুলে গন্ধ এলো কি করে? আমার পারফিউমের শিশি থেকে রোজ 2-1 ছিটে দিয়ে দিই, সেই গন্ধই থাকে অনেকক্ষণ। সেই জন্যই গন্ধটা চেনা চেনা লাগছে। শ্যানেল 5 পারফিউম, তাই না? আগে তো ধরতে পারিসনি। কথা ঘোরাবার জন্য বিশ্বমামা বললেন, ছোটবেলায় আমরা বলতুম সেন্ট, এখন বলি পারফিউম। যেমন আগে যাকে বলা হতো স্পোর্টস গেঞ্জি, এখন তাকেই বলি টি শার্ট। খাওয়ার টেবিলে বিশ্বমামাকে খুব মন মরা মনে হলো। বিশ্বমামা সব জায়গায় নানা জায়গায় কথা বলে সবাইকে জব্দ করে রাখেন। আজ নিজেই প্রথম জব্দ হয়ে গেছেন, সেটা তাই মেনে নিতে পারছেন না। টেবিলে কত রকম খাবার, তবু বিশ্বমামা চুপচাপ খাচ্ছে না, ফেলে ছড়িয়ে। ছোট মেশো তাকে কয়েকবার খুঁচিয়ে চাঙ্গা করার চেষ্টা করলে, কিন্তু তাতেও কোনো ফল হলো না। খাবার ঘরেও একটা ফুলদানিতে নকল ফুল। এর 2 দিন পর আমরা বিশ্বমামার সঙ্গে বেড়াতে গেলুম মধ্যপ্রদেশে। আমাদের বেড়ানো আর বিশ্বমামার কিছুটা কাজও আছে। মধ্যপ্রদেশে বস্তার জেলার জঙ্গল বিখ্যাত, এখানে ছোট ছোট পাহাড় আর জঙ্গলই বেশি। আমরা উঠলুম একটা ডাক বাংলোতে, তার খুব কাছ থেকেই জঙ্গলের শুরু। এই জঙ্গলে বাঘ আছে। ডাক বাংলোর চৌকিদার বলল, পরশু দিনই একজন কাঠুরেকে বাঘে মেরেছে। আর কয়েকজনের চোখের সামনেই বাঘটা সেই লোকটার ঘাড় কামড়ে নিয়ে চলে গেল। আর আছে ভাল্লুক, সেগুলো বাঘের চেয়েও কম হিংস্র নয়। ভাল্লুক নাকি দিনের বেলাতেও দেখতে পাওয়া যায়, জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসে, লোকজনদের পরোয়াও করে না। তো এই জঙ্গলে আমাদের 3 দিন ঘুরে ঘুরে খুঁজতে হবে একটা গাছের পাতা। কিরে, ভয় পাবি না তো? বিশ্বমামা জিজ্ঞেস করলেন। বিলুদা বললে, ভয় না পেতেও পারি, কিন্তু বন্দুক টন্দুক না নিয়ে খালি হাতে জঙ্গলে গিয়ে বাঘের কামড়ে মরার কি খুব দরকার আছে? একেবারে খালি হাতে তো নয়, আমার কাছে একটা রিভলভার আছে, সেটা তোর কাছে রাখবি। রিভলভার? আমরা সিনেমায় দেখেছি বাঘ শিকার করার জন্য বড় বড় বন্দুক কিংবা রাইফেল লাগে, ছোট্ট একটা রিভলভার দিয়ে কি বাঘ মারা যায়? বিশ্বমামা বললেন, মারতে হবে কেন? আমি কোনো জানোয়ার মারা পছন্দ করি না। মাঝে মাঝে এমনিই একটা গুলি ছুড়বি। আর এই রিভলভারটায় খুব জোর শব্দ হয়, সেই শব্দ শুনলে বাঘ বা ভাল্লুক আর কাছে আসবে না। এই শব্দ শুনলেই ওরা ভয় পায়। পর দিন বেরুনো হলো সকালবেলা। কোন গাছের পাতা খুঁজতে হবে? বিশ্বমামা বললেন, তোরা কখনো চা গাছ দেখেছিস? হ্যাঁ, অনেকবার। দার্জিলিং গেলেই তো দুদিকে চা বাগান দেখা যায়। একবার কুচবিহার যেতে গিয়েও অনেক চা বাগান দেখেছি। তবে তো ভালোই, আমরা 3 জনই জঙ্গলে গিয়ে চা গাছ খুঁজব, দেখতে পেলে পাতা ছিঁড়তে হবে। চা গাছ? আমরা যে ভূগোলের বইতে পড়েছি, ইন্ডিয়াতে শুধু বাংলা, আসাম আর ত্রিপুরাতেই চা হয়, অন্য কোথাও হয় না। তো ঠিকই পড়েছিস, বইটইগুলো লেখা হয়ে যাওয়ার পরেও তো অনেক কিছু নতুন জানা যায়। কিছুদিন হলো জানা গেছে যে মধ্যপ্রদেশের জঙ্গলেও কিছু চা গাছ দেখা গেছে, সেগুলো বুনো চা গাছ। সে গাছের পাতার নমুনা নিয়ে গিয়ে আমাদের রিসার্চ করে দেখতে হবে, যদি ভালো জাতের চা গাছ হয় তাহলে এখানেও চা বাগান বসানো যাবে। শুরু হলো আমাদের অভিযান। রিভলভারটা বিশ্বমামা বিলুদার হাতে দিয়েছেন, কারণ সে আমার চেয়ে বয়সে বড়। আমার হাতে শুধু একটা গাছের ডাল ভাঙা লাঠি। বিশ্বমামাও হাতে ওই রকম একটা লাঠি রেখেছেন, কারণ বাঘ ভাল্লুক ছাড়াও যদি সামনে একটা সাপ চলে আসে, সেটাকে ভয় দেখাতে হবে তো। প্রথমে জঙ্গলটা বেশ পাতলা, 2-1 লম্বা গাছ আর কিছু ঝোপঝাড়, জন্তু জানোয়ার কিচ্ছু নেই।
আমরা প্রথমে দেখলুম দুটো খরগোশ, ছাই ছাই গায়ের রং আর লাল রঙের চোখ। আমি উত্তেজিতভাবে বললুম, ওই দেখো ওই দেখো। বিশ্বমামা ফিরে তাকিয়ে বললে, কি, কোথায়? খরগোশ। বিশ্বমামা বেশ চটে গিয়ে বললেন, খরগোশ কি একটা দেখার জিনিস? এসেছি চা গাছ খুঁজতে আর তুই দেখছিস খরগোশ? আগেও কখনো খরগোশ দেখিসনি? খাঁচায় দেখেছি, জঙ্গলে দেখিনি। নে, এবার শুধু চা দেখ। চা গাছ তো খুব লম্বা হয় না, ঝোপেরই মতো। এখানকার কোনো ঝোপই চা গাছের মতো নয়। একটু পরে জঙ্গল বেশ ঘন হয়ে এলো, অনেক বড় বড় গাছ। হঠাৎ একটা জায়গায় হুড়ুমুড় শব্দ হতেই ভয়ে বুক কেঁপে উঠল। বাঘ না ভাল্লুক? তা নয়, এক দঙ্গল বাঁদর, ছোট বড় মাঝারি। এবারেও আমি চেঁচিয়ে কিছু বলে ফেলতে যাচ্ছিলুম, সামলে নিলুম কোনো রকমে। বাঁদর আগে থেকেই দেখেছি ঠিকই, কিন্তু এই বাঁদরগুলো তো জঙ্গলের প্রাণী। বাঁদরগুলো সব গাছ থেকে নেমে আমাদের সামনে সামনে যাচ্ছে, মাঝে মাঝে ফিরে তাকাচ্ছে আমাদের দিকে। একটা বেশ বড় বাঁদর এমন ভেংচি কাটছে আমার দিকে, তা দেখলেও ভয় লাগে। বিলুদা বললে, বিশ্বমামা, একবার শূন্যে গুলি ছুঁড়ব নাকি? তাহলে ওরা সামনে থেকে সরে যাবে। খবরদার না, গুলির আওয়াজে ওরা ভয় পায় না, বরং তেড়ে আসতে পারে। জানিস তো, বাঁদররাই আমাদের পূর্বপুরুষ, ওদের অশ্রদ্ধা করতে নেই। আমি জিজ্ঞেস করলুম, ওই বাঁদরটা শুধু শুধু আমার দিকে ভেংচি কাটছে কেন? ওই গোদা বাঁদরটা বোধ হয় নিজেকে ভাবছে আমাদের জ্যাঠামশাই। বুঝে গেছে যে তুই অতি দুরন্ত ছেলে, তাই তোকে বকুনি দিচ্ছে। যদিও নিজের জ্যাঠামশাই বকুনি দিলে তার মুখের উপর কিছু বলা যায় না, কিন্তু এই বাঁদরটা তো আর সত্যি সত্যি আমার নিজের জ্যাঠা নয়। তাই আমিও একবার ওর দিকে ভেংচি কেটে দিলুম। একটু পরে বাঁদরগুলো হুপ হুপ করতে করতে অন্যদিকে চলে গেল। সেদিন অনেক খোঁজাখুঁজি করেও চা গাছ পাওয়া গেল না। দ্বিতীয় দিনেও কিছু হলো না। শেষ চেষ্টা করার জন্যে তৃতীয় দিন আবার এলুম জঙ্গলে। সে রাত্রিরেই আমাদের ফিরে আসতে হবে, ট্রেনের টিকিট কাটা আছে। 1 ঘন্টার মধ্যেই বিশ্বমামা আবিষ্কার করে ফেললেন একটা চা গাছ। মস্ত বড় একটা ঝোপের মধ্যে অন্যান্য গাছ আর লতাপাতা, তার ঠিক মাঝখানের গাছটাই চা গাছ। এমনিতে বোঝবার উপায় নেই, বিশ্বমামা ঠিকই চিনেছেন। সে গাছের একটা পাতা ছিঁড়ে নিয়ে হাতে কচলে প্রথমে নিজের নাকের কাছে নিয়ে গেলেন, তারপর আমাদের দিকে হাতটা এগিয়ে দিয়ে বললেন, দেখ তো, চায়ের গন্ধ পাস কি না? সত্যি পাতাটায় একটু একটু চায়ের গন্ধ। এরপর কাছাকাছি আরও কয়েকটা গাছ পাওয়া গেল। বিশ্বমামা তার কাঁধের ঝোলা ব্যাগে অনেকগুলো পাতা ছিঁড়ে ভরে নিলেন, বললেন, আর বেশি দরকার নেই, এতেই কাজ হয়ে যাবে। এবার ফিরলেই হয়। ফেরার পথে ভারী সুন্দর একটা ব্যাপার হলো। আমরা খানিকটা হেঁটে আসতেই একটা বড় গাছের আড়ালে দেখতে পেলুম একটা ময়ূর, পুরো পেখম মেলে আছে, ঠিক ছবির মতো। ইস, কেন যে ক্যামেরা আনিনি! এরকম পেখম মেলা ময়ূর আর জীবনে কবার দেখা যায়? ময়ূর মানুষ দেখে মোটেই লজ্জা পায় না, ভয়ও পায় না। সে সরে গেল না, এ অবস্থায় এক পা ফেলে হাঁটতে লাগলো। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বিশ্বমামা হঠাৎ বললেন, আরে, কথাটা তাহলে সত্যি? কি কথা? সবাই বলে আকাশে মেঘ করলে ময়ূর এরকম পেখম তুলে নাচে। এখন আকাশে মেঘ আছে, দেখ না, পরিষ্কার নীল আকাশ। আরও একটা কারণে ময়ূর নাচে যখন অপ্সরা ফুল ফোটে। এ ফুল মাত্র একবার ফোটে 2 বছরে। আঙুল দিয়ে বিশ্বমামা দেখালেন, ওই দেখ। একটা বড় গাছের গা থেকে বেরিয়েছে আর একটা ছোট গাছ, যাকে বলে পরগাছা। সেই পরগাছায় ফুটে আছে একটি মাত্র ফুল, লম্বা মুটির ওপর গোল মতো মুখ, মাঝখানটা নীল আর পাশের দিকে সাদা, খুব সুন্দর দেখতে। বিশ্বমামা বললেন, এর গন্ধও খুব ভালো, কিন্তু ময়ূরটা না সরে গেলে ফুলের গন্ধ পাওয়া যাবে না।
ময়ূরের গায়েও গন্ধ থাকে তো? অপ্সরা ফুল কখনো নাম শুনিনি তো। ইংরেজিতে বলে হেভেন্স মেইডেন, আমি বাংলায় নাম দিয়েছি অপ্সরা ফুল। এ ফুল আমাদের নদীর ধারে খুব দেখা যায়। ময়ূরটা একই জায়গায় দাঁড়িয়ে আছে, সরবার নাম নেই। ও কি ফুলটা পাহারা দিচ্ছে? ফুলটা ছর্দির জন্য নিয়ে যাব ভাবছি। এই ফুল অনেক দিন টাটকা থাকে। আমি একটু এগিয়ে যেতেই বিশ্বমামা আমার হাত ধরে টেনে বললেন, দাঁড়া দাঁড়া, কাছে যাস না। ময়ূর দেখতে তো সুন্দর হলে কি হবে, খুব হিংস্র। ধরতে গেলে চোখ খুলে নিতে পারে। বিলু, রিভলভার দিয়ে একবার আওয়াজ করতো। সেই শব্দ শুনেই ময়ূরটা পেখম গুটিয়ে কেঁ কেঁ শব্দে ছুটে পালালে। বিশ্বমামা খুব সাবধানে মোটা শুদ্ধ ফুলটি তুলে আনলেন। সত্যিই বেশ সুন্দর, মিষ্টি গন্ধ আছে ফুলটার। যাক, এখানে এসে আমার কাজও হলো, আর ছর্দির জন্য একটা উপহারও পাওয়া গেল। পরদিন সকালে কলকাতায় ফেরার পরও দেখা গেল ফুলটা একই রকম টাটকা আছে। বিশ্বমামা ছোটো মাসিকে ফোন করে বললেন, দুপুরবেলা যাব তোমার বাড়ি, ভালো ভালো জিনিস রান্না করো। গলদা চিংড়ির মালাইকারি যেন থাকে, আর রাবড়ি। তোমার জন্য একটা দারুণ জিনিস এনেছি। কি এনেছিস রে? কি? এখন বলবো না, দেখতেই তো পাবে। দুপুরবেলা সদল বলে হাজির হলুম ছোটো মাসির বাড়িতে। ছোটো মাসি ফুলটা পেয়ে খুবই খুশি, বারবার বলতে লাগলেন, বাহ কি সুন্দর, কি সুন্দর, এমন ফুল কখনো দেখিনি। পাড়া প্রতিবেশীদেরও ডেকে দেখাতে পারো। এ ফুল মাসের পর মাস ফুটবে না, তবে বাড়িতেই একটা ফুল রাখলে অন্য ফুল আর মানায় না। ওইসব নকল ফুল টুলগুলো ফেলে দিতে হবে। আরে তা কেন, বেশি ফুল রাখলেই ঘরের শোভা বাড়ে। এটাও থাক, অন্যগুলোও থাক, লোকে বুঝতেই পারবে না কোনটা আসল কোনটা নকল। এই অপ্সরা ফুল নিরিবিলিতে থাকতে ভালোবাসে, আশেপাশে অন্য ফুল ফোটে না। একবার যা একটা ব্যাপার আমি দেখেছি, থাক এখন বলবো না, পরে তোমরা নিজেরাই দেখতে পাবে। অপ্সরা ফুলটাকে রাখা হলো নকল ফুলের তোড়াটার পাশেই। তারপর অনেকক্ষণ গল্পের পর ডাক এলো খেতে বসার। আজ বিশ্বমামার খাওয়ায় কি উৎসাহ! খেয়ে ফেললেন 4খানা বড় বড় চিংড়ি। চাটনি আর রাবড়ি খাওয়ার পরেও বললেন, আরেকটা চিংড়ি দাও তো। খাওয়া শেষ হলে বিশ্বমামা গল্প জুড়ে দিলেন। পৃথিবীর কোন দেশে কেমন চিংড়ি পাওয়া যায়, নিকোবর দ্বীপে নাকি এমন চিংড়ি দেখেছেন, তার নাম টাইগার প্রন। উপরের খোসাটা বাঘের মতনই হলুদ কালো ডোরা কাটা, আর একটা 1.5 হাত করে লম্বা। গল্প শুনতে শুনতে আমরা হাত ধুতে ভুলে গেলুম। আমাদের হাতে এঁটো শুকিয়ে খটখটে হয়ে গেল। এমন সময় ছোটো মাসি বললেন, এবার সবাই উঠে পড়ো, বসবার ঘরে গিয়ে বাকি গল্প হবে। হাত তাত ধুয়ে আমরা সবাই বসবার ঘরে এলুম। বিশ্বমামা বললেন, ছর্দি, মশলা নেই? খুব বেশি খাওয়া হয়ে গেছে আজ। মশলা আনতে গিয়ে ছোটো মাসি হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে উঠলেন। এ কি অদ্ভুত কাণ্ড! সত্যিই অদ্ভুত কাণ্ড। অপ্সরা ফুলটা যেন হাসিতে ঝলমল করছে, আর তার পাশের নকল ফুলের তোড়াটা শুকিয়ে গেছে, খসে পড়েছে অনেকগুলো পাপড়ি। বিশ্বমামা বললেন, এটাই তো তখন বলতে যাচ্ছিলুম। অ্যামাজন নদীর ধারে একবার দেখেছিলুম এই কাণ্ড। এরকম একটা অপ্সরা ফুল ফুটে আছে, আর আশেপাশের অন্য সব ফুলের পাপড়ি ঝরে যাচ্ছে। এ ফুল অন্য ফুলদের সহ্য করতে পারে না। আমাদের চোখের সামনেই নকল ফুলের সব পাপড়ি খসে পড়ে গেল। ছোটো মেশো দারুণ অবাক হয়ে বললেন, নকল ফুলের পাপড়িও খসে পড়ে? এরকম তো কখনো শুনিনি। তাহলেই বুঝুন আসলে নকলের তফাৎ। কিন্তু কি করে এটা হলো সত্যি করে বলো তো বিশ্ব? ম্যাজিক, ম্যাজিক। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।